কতগুলো সংখ্যা বলবো, সংখ্যাগুলো কি কেন সেটা আপনি বুঝতে পারবেন। সাল 1954, মোট 25% এবং সংখ্যাটা 112। সাল 1955, মোট 34%, সংখ্যাটা 129। সাল 1962, সংখ্যাটা 117। সাল 1968, সংখ্যাটা 126। সাল 1974, সংখ্যাটা 1976। সংখ্যাটা 1657। আর সাল 1987। 1998 সাল আর সংখ্যাটা 1050। সর্বশেষ সাল 2020, শতাংশ 24 আর সংখ্যাটা 251। শতাংশ কি? শতাংশ হচ্ছে পুরো বাংলাদেশের কত শতাংশ জায়গা পানির নিচে তলিয়ে গেছে। সাল অনুযায়ী কত সংখ্যার মানুষ মারা গেছে। এই যে 1000, 1500, 1800 এতটা মানুষ মারা গেছে শুধুমাত্র বন্যার পানিতে। এটা সংখ্যা। আমার জন্য, আপনার জন্য, অনেকের জন্য এটা সংখ্যা। 1800 মানুষ মারা গেছে, 1000 মানুষ মারা গেছে, 10,000 মানুষ মারা গেছে। এইটা আমার আপনার জন্য কেবল একটা সংখ্যা। কিন্তু যেই পরিবারের একজন মানুষ মারা গেল, যেই একজন মানুষই ছিল কর্মক্ষম, যেই পরিবারে একটা মা মারা গেল, যে মায়ের পেটের সন্তান, তাদের জন্য এটা সংখ্যা না, এটা বেদনার গল্প, এটা ব্যর্থতার গল্প, এই রাষ্ট্রের ব্যর্থতার গল্প। গত 50 বছরে 54টা নদী, যে 54টা নদী ভারতের সঙ্গে আমাদের যৌথ, সেই 54টা নদীতে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেওয়া হয় নাই, ডম তৈরি করা হয় না যেখানটা বন্যার পানি আসলে আমরা রেখে দিতে পারবো, সেভ করতে পারবো, সেখানটা ব্রিজ দেওয়া হয় নাই। ব্রিজ তারা আমাদের দিতে দেয় না। আরে তারা কে দিতে দেওয়ার? আমার দেশ, আমার সীমানা, আমার ঘরের মধ্যে আমি কোনো কিছু করতে পারবো না? ইজারা দিয়ে রাখছি নাকি সব? আজকে ফেনীতে, কুমিল্লায়, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম ডুবে গেছে। কত মানুষ ভেসে চলে যাবে তার কোনো সংখ্যা নেই, কারণ এই সংখ্যাগুলো সরকারিভাবে রাখা হয় না। আর আমি যে সংখ্যাগুলো বললাম সেটা সরকারিভাবে প্রাপ্ত সংখ্যা। তার মানে সেখানটা আরো 10 গুণ করতে হবে। যেখানে 1800 মানুষ মারা গেছে বলে সরকার দাবি করেছিল, সেখানটা নিশ্চিত থাকেন 18,000 মানুষ মারা গেছে। কারণ সরকারি এইভাবেই হিসেব দিয়ে অভ্যস্ত, যাতে কারো খারাপ না লাগে। কেন হয় বন্যা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি খুব অদ্ভুত কিছু জিনিস পেলাম। সবচেয়ে বড় কথা বলা হচ্ছে উজানের ঢল। কি অদ্ভুত একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন। উজানের ঢল। আমার বলতে অসুবিধা আছে, আমার লজ্জা লাগে বলতে যে ভারত থেকে আসা পানি। আমার ভীষণ লজ্জা লাগে, আমার খুব অসুবিধা হয়। আমরা এটা প্রকাশ করতেই যেন দ্বিধা, ওই শব্দটা প্রকাশ করতেই যেন আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার ভয় নাকি। যখন আমার দেশের মানুষ শুকায় মরতেছে তখন তুমি পানি আটকায় রেখে ভোগবিলাস করবা, নিজেদের উৎপাদন বাড়াবার। যখন আমার দেশ ভুগতেছে এমনিতেই, তুমি কোনো নোটিশ ছাড়া পানি ছাইরা দেবে। এটা কি ধরনের আচরণ ভাই? এটা বড় ভাই সুলভ আচরণ না, এটা সুস্থ সুন্দর প্রতিবেশী সুলভ আচরণ না। আপনি ঘুমাচ্ছেন, আপনার প্রতিবেশী দামামা বাজানো শুরু করলো রাত 2টার সময়, আপনি মানবেন? মানবেন না তো। আপনি রাত 2টার সময় ঘুমাচ্ছেন কিংবা ভোরে উঠে ফজরের নামাজ পড়তেছেন, সেই সময় পাশ থেকে হেভি জোরে মিউজিক চাইলো, আপনি মানবেন? মানবেন না, আপনি করবেনও না এটা। কারণ আপনি একজন ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী হইতে গেলে প্রতি যে তার পাশে আছে তার খেয়াল রাখতে হয়। সেই খেয়ালটা কি তারা রাখছে? আপনাকে আমি পড়ে শোনাই। বাংলাদেশের বন্যার জন্য দায়ী ভৌগোলিক এবং জলবায়ু কয়েকটা কারণ রয়েছে। 3 দিকে পাহাড় বেষ্টিত, পশ্চিমে রাজমহল পাহাড়, উত্তরে হিমালয়, মেঘালয় মালভূমি থেকে এবং পূর্বে ত্রিপুরা, চট্টগ্রাম পাহাড়। এই বিশাল পাহাড়ি এলাকা থেকে বৃষ্টিপাতের প্রবাহ এবং হিমালয়ের তুষার গলে যাওয়ায় বর্ষা মৌসুমে বাংলাদেশের বৃষ্টি হয় এবং সেখানটায় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত 80% বৃষ্টি হয় সারা বছরে। এবং গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় নিম্নাঞ্চলে প্লাবনভূমির মাত্র 7% বাংলাদেশে রয়েছে, যা অববাহিকার প্রায় 91% নিষ্কাশন করে। মানে এই 7% দিয়ে 91% পানি বাড়ায় যায়। ব্যাপারটা কি কঠিন বুঝতে পারছেন? 100-র 7% দিয়ে বাইর হয়। এবং আরো কিছু কারণ বলা হচ্ছে: বাঁধ, ব্যারেজ, রাস্তা, সেতু, কালভার্ট অপরিকল্পিতভাবে নির্মিত। আপনি দেখবেন যে বড় বড় বিলের উপরে দিয়ে রাস্তা বানানো হয়েছে এবং তাতে বিলেরও ক্ষতি হচ্ছে, পানিও যাইতে পারতেছে না, রাস্তাও ক্ষতি হচ্ছে। আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধুমাত্র ব্রিজ দাঁড়ায় আছে, আশেপাশে আর কিছু নেই। কালভার্টের তো কোনো সীমা পরিসীমাই নেই। এই যে অব্যবস্থাপনা, 2টা টাকা মারার জন্যে আমাদের সবাইকে আপনি ডুবায় মারতেছেন, এটা ঠিক না। এখনকার সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যারা দাবি করে তারা স্বাধীন, যারা দাবি করে তারা নিরপেক্ষ, যারা দাবি করে যারা বাংলাদেশের জন্য শুধু কাজ করছে, আপনাদের কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি, আকাশে আমার 10টা স্যাটেলাইট দরকার নাই। আমার পানিতে ডুবে যাওয়া মানুষগুলোকে বাঁচান। ওই স্যাটেলাইটের টাকা দিয়ে আপনি বড় বড় ব্রিজ বানাইতে পারবেন।
আমি বলি যে সরকারের যদি টাকা না থাকে, বাজেটের অসুবিধা হয়, দয়া করে মোবাইল ফান্ডিং এর ব্যবস্থা করেন, কোনো বিকাশ নগদ বা একটা অ্যাকাউন্টের ব্যবস্থা করেন যে এখানে নিজেরা ইচ্ছে করে টাকা দিতে পারবো। আমি নিশ্চিত এবং চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের মানুষ এত পরিমাণে টাকা দেবে যে যা থেকে আপনি ফারাক্কার মতো 10টা বাঁধ নির্মাণ করতে পারবেন। বিশ্বাস না হয় শুধু একবার উদ্যোগটা নিয়ে দেখেন। আপনার শুধু একটা অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেন যে এত নম্বরে টাকা পাঠান, এই টাকা দিয়ে আমরা বাঁধ বানাবো, ফারাক্কার চেয়ে ডাবল উঁচু একটা বাঁধ বানাবো। দেখেন বাংলাদেশের মানুষ কি করে। খেয়ে না খেয়ে হলেও আপনাদের টাকা দিবে। শুধু উদ্যোগটা দরকার, শুধু নেতৃত্বটা দরকার। একই সঙ্গে আমি বাংলাদেশিদের, প্রত্যেকটা বাংলাদেশি যারা দেশে বিদেশে আছেন, তাদের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, আপনারা আগে অনেক দেখেছি আমরা এই বন্যার সময় বিভিন্ন মানুষের মাধ্যমে আপনারা সাহায্যগুলো পৌঁছাতেন। তারা হয়তো এখন নাই, নানান কারণে বিতর্কিত, কিন্তু যারা নতুন আছেন, যারা নতুন করে করছেন, যারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, আপনারা যদি না পারেন নিজেরা যাইতে, অন্তত তাদের কাছে আর্থিকভাবে হইলেও সাহায্য পৌঁছান। আরেকটা মানুষকে মানসিকভাবে হইলেও উৎসাহিত করুন যে যাও, বন্যার্তদের পাশে দাঁড়াও। যে মাটা ডুবে যাচ্ছে, যে সন্তানটা সাঁতার জানে না এখনো, সে ভেসে পচে ফুলে উঠবে, এটা নিশ্চয়ই আপনি চাইতে পারি না।